নিট নিয়ে আরও কয়েকটি কথা বলার জন্য আমি এলাম। এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি নিট নিয়ে 2024 নিট নিয়ে কয়েকটা কথা বলেছিলাম। আজ পর্যন্ত যা আপডেট তা হলো সুপ্রিম কোর্টে কিছু অ্যাপিল হয়েছে। দুটো বিষয় যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে নিট 2024কে নিয়ে, এক হচ্ছে গ্রেস নম্বর, আর 2 নম্বর হচ্ছে কোশ্চেন লিক হয়ে যাওয়া। এই কোশ্চেন লিক হয়ে যাওয়া সংক্রান্ত বিষয়ে এখনও শুনানি বন্ধ আছে। সুপ্রিম কোর্ট এনটিএ এবং সরকারকে বলেছেন হলফনামা জমা দিতে। 8 জুলাই শুনানি। গ্রেস নম্বরের বিষয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন যে যাদের গ্রেস নম্বর দেওয়া হয়েছে সেই গ্রেস নম্বর ফিরিয়ে নিতে হবে। তারা যা নম্বর পেয়েছে সেই নম্বর তাদের দিতে হবে, এবং সেই সংখ্যাটা হলো 1563। তারা যদি চায় এই 1563 জন তারা আবার পরীক্ষায় বসতে পারেন। এতটা পর্যন্ত প্রোগ্রেস। আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মাননীয় ধর্মেন্দ্র প্রধান, উনি এনটিএ বিষয়ে আমাদের নিট 2024 বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন। উনি প্রেস কনফারেন্সে বলেছেন যে না, নিট 2024-এ কোনো দুর্নীতি হয়নি, এবং উনি আরেকটা জিনিস বলেছেন যে যদি কোনো বেনিয়ম ধরা পড়ে তাহলে দোষীদের শাস্তি দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 1563 জন এদের যে গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল, তাহলে নিশ্চয়ই সেখানে কিছু বেনিয়ম হয়েছিল, যেটা আমরা বারবার বলছি যে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়েছিল। তাহলে আজ পর্যন্ত আমরা দেখলাম না যে এই সংক্রান্ত বিষয়ে যে মিসম্যানেজমেন্ট, সেই সংক্রান্ত বিষয়ে কাউকে শাস্তি দেওয়া হলো। আমরা কিন্তু বারবার দেখছি যে এনটিএ এবং আমাদের কেন্দ্রীয় শিক্ষা দপ্তর তারা বারবারই বিষয়টাকে বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখন এই 1563 জন ছাত্রের যে গ্রেস নম্বর ফিরিয়ে নেওয়া হলো এবং তাদের বলা হলো যে তোমরা আবার পরীক্ষায় বসতে পারো, এইখানে একটা বিরাট প্রশ্নচিহ্ন উঠে আসছে। অসংখ্য ছাত্রছাত্রী আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা এই টাইম ম্যানেজমেন্টের সমস্যায় পড়েছিল। এখন তারা রাস্তায় নেমেছে, তারা কোর্টেও গেছে। তাদের মূল বক্তব্য যে আমরা তাহলে কেন ডিপ্রাইভ হব। এটা নিয়ে তো একটা বিষয় চলছি। ধর্মেন্দ্র প্রধান মহাশয় আরেকটি কথা বলেছেন যে এবারে এই যে এত নম্বর উঠেছে এর মূল কারণ তিনি দেখিয়েছেন যে কোশ্চেন খুব একটা ক্রিটিক্যাল হয়নি, খুব সহজ কোশ্চেন হয়েছে। এনসিইআরটির যে টেক্সট বুক, সেই টেক্সট বুক ধরেই নাকি কোশ্চেন হয়েছে, এবং কোশ্চেনগুলো খুব সহজ হয়েছে, যে কারণে এবারে কাট অফ মার্কসটা অনেক বেশি হয়েছে। এবং তিনি আরও একটা ভালো কথা বলেছেন যে ধনী এবং গরিবের মধ্যে যে অসাম্য, শহর এবং গ্রামের মধ্যে যে অসাম্য, সেই অসাম্য নাকি দূর করার জন্যে প্রশ্নপত্র খুব সহজ করা হয়েছিল, এবং যে কারণেই নাকি আমাদের গ্রামের অসংখ্য ছেলে মেয়ে যারা কিনা গরিব এবং মেধাবী তারা ভালো র্যাঙ্কে এসেছে এবং ভালো নম্বর পেয়েছে। এবং তিনি এটাও বলেছেন যে এই যে এত কিছু চিৎকার চেঁচামেচি হচ্ছে যে এনটিএতে নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, সেটা নাকি কিছু কোচিং সেন্টার তারা যেভাবে টিচিং দেয় স্টুডেন্টদের, তারা নাকি অনেক বিভিন্ন বাঁকিয়ে প্রশ্ন করে, ক্রিটিক্যাল কোশ্চেন তারা তৈরি করে। তো তাদের যে ব্যবসা, সেই ব্যবসার তাদের নাকি সমস্যা তৈরি হচ্ছে, তাই তারা নাকি এইরকম প্রতিবাদে সামিল হচ্ছেন এবং তারা বলছেন যে দুর্নীতি হয়েছে। কিন্তু কোনো দুর্নীতি হয়নি, এটাই হচ্ছে শিক্ষামন্ত্রীর একদম সাফ বক্তব্য। আমরা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রেও পেয়েছিলাম। রাজ্যের ক্ষেত্রেও যখন আমাদের এসএসসির দুর্নীতি হয় তখন একই কথা বলা হয়েছিল যে না, কোনো দুর্নীতি হয়নি, যদি কোনো বেনিয়ম হয় তাহলে
দোষীদের শাস্তি দেওয়া হবে। ঠিক একই জিনিসটা আমরা ইকো পাচ্ছি আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের কাছ থেকে। এখন উনি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো তুলেছেন এবং উনি বেশ ভালোভাবেই বলতে চেয়েছেন যে গ্রাম এবং শহরের মধ্যে ব্যবধান ঘুচিয়ে দিচ্ছেন, ধনী গরিবের মধ্যে যে অসাম্য তিনি ঘুচিয়ে দিচ্ছেন, এবং আমাদের যে কোশ্চেনের প্যাটার্ন সেখানে বহু নাকি গ্রামের ছেলে মেয়ে উঠে এসেছেন। এই যে এতগুলো কথা উনি বললেন, এর মধ্যে কিন্তু কোনো ডেটা উনি দিতে পারেন। কোনো ডেটা যে উনি দিয়ে প্রমাণ করবেন যে গ্রামের ছেলেরা উঠে আসছে, গরিব ছেলেরা উঠে আসছে, এই ধরনের কিন্তু কোনো ডেটা ওনার হাতে নেই। উনি একটা মন গড়া মন্তব্য এখানে করেছেন। 2 নম্বর কথা হচ্ছে যে কোচিং সেন্টারকে উনি দোষী সাব্যস্ত করছেন, সেটা আমরাও করি। এখন মূল প্রশ্ন হচ্ছে এই যে এতগুলো কোচিং সেন্টার গজিয়ে উঠলো কেন, এই গোড়ায় কিন্তু উনি প্রশ্নটা আর করলেন না। এই এতগুলো কোচিং সেন্টার গজিয়ে ওঠার পেছনে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া শিক্ষা ব্যবস্থা, সমাজের দৈন্যতা, অভিভাবক অভিভাবিকারা দিশাহীন, আমাদের শিক্ষার যে ইনফ্রাস্ট্রাকচার তা প্রায় ভেঙে পড়ছে, দিনের পর দিন হাজার হাজার স্কুল বন্ধ হচ্ছে। এই যে এতগুলো বিষয়গুলো ঘটছে, যেগুলো নেগেটিভ বিষয়, সেই নেগেটিভ বিষয়কে উনি কিন্তু কোনো অ্যাড্রেস করছেন না। অ্যাড্রেস না করে ফলে এইগুলো হলে আলটিমেটলি আমাদের এই বেসরকারি কিছু কোচিং সেন্টার তো গজাবেই। উনি কোচিং সেন্টারকে বললেন যে ওরা কঠিনভাবে পড়ায়, কঠিনভাবে প্রশ্ন করে। আমরা কঠিন প্রশ্ন করিনি, আমরা খুব সহজ প্রশ্ন করেছি যাতে সমস্ত ছেলেরা একটা ভালো র্যাঙ্কে যায়, যারা গরিব, যারা গ্রামের ছেলে মেয়ে, তারা ভালো র্যাঙ্কে আসে, সেই চেষ্টা আমরা করেছি। এবং উনি বলেছেন যে মানে এনসিইআরটির বই ধরেই হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেট যে আছে, আমাদের স্টেটের যে বোর্ড আছে, সেই বোর্ডের সবাই কিন্তু এনসিইআরটি টেক্সট বই দেখে আমরা পড়াই না। আমরা আমাদের যে বোর্ড আছে সেই বোর্ড দেখেই পড়াই। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের নিট 2024-এ পশ্চিমবঙ্গ থেকে টপ যে 100, সেই 100-র মধ্যে মাত্র 4 জন আছে। আবার যদি আমি জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স দেখি, মানে যেটা আইআইটিতে ছেলেরা ঢোকে, সেখানেও কিন্তু প্রথম 100-র মধ্যে 2 জন। তাহলে এটা দেখে কি মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের খুব দৈন্যদশার মধ্যে আছে ছেলেমেয়েরা? তা কিন্তু নয়, ছেলেমেয়েরা দৈন্যদশার মধ্যে নেই। আমাদের পশ্চিমবঙ্গে ছেলেদের ট্যালেন্ট অবশ্যই আছে। এবং আমরা দেখতাম যে 1990 থেকে 2000 পর্যন্ত যে নিট বা তখন তো নিট ছিলই না, 1900 জয়েন্ট এন্ট্রান্স যে অ্যাডভান্স, সেখানে কিন্তু খুব ভালো সংখ্যক ছাত্রছাত্রী আমাদের চান্স পেত, মানে টপ 100-র মধ্যে থাকতেন। এবং তারা তো খুব উজ্জ্বল একজন, মানে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্ররূপে পরিগণিত হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাও একটা সুষ্ঠুভাবে চলতো, অসংখ্য সমস্যাও ছিল। কিন্তু বর্তমান আমাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকমভাবে সমস্যা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা সবসময় বলি যে আমাদের যে জিডিপি, সেই জিডিপির 6% ব্যয় বরাদ্দ করতে হবে। এবং আমরা যেটা বলি যে কেন্দ্রীয় বাজেটের অন্তত 10% ব্যয় বৃদ্ধি করতে হবে আমাদের শিক্ষা খাতে। এবং রাজ্যের ক্ষেত্রে আমরা বলি যে বাজেটে 20% শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ করতে হবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কুলে, বিশেষ করে গ্রামের স্কুলে, শিক্ষকের অভাবে কিন্তু ধুঁকছে, ইনফ্রাস্ট্রাকচার তেমন নেই। তার একটাই কারণ হচ্ছে শিক্ষাক্ষেত্রে এক প্রকার শিক্ষাক্ষেত্র থেকে সরকার হাত গুটিয়ে নিচ্ছে। মানে এই যে উপেক্ষা, অবহেলা শিক্ষাক্ষেত্রে, ফলে সরকারের যে উপেক্ষা অবহেলা, এখানে ন্যাচারালি যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু ঢুকতে, মানে তার যে ঢোকার যে একটা অনুকূল পরিবেশ, অনুকূল পথ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমরা দেখি যে ছেলে মেয়েদের মধ্যে একটা নম্বর পাওয়ার যে আগ্রহ, সেটা স্বাভাবিক যে নম্বর তো পেতেই হবে আমাদের যে সিস্টেম। কিন্তু নম্বরটাই তো শেষ কথা নয়। কিন্তু আমাদের দেখেছি যে আমাদের নম্বর পাওয়ার জন্যে আমাদের যে ব্যবস্থাগুলো তৈরি করা হয়, অর্থাৎ কি করা হয় যে প্রত্যেকটা অভিভাবক এবং ছাত্রছাত্রীর ব্রেন কন্ডিশনিং করা হয় এইভাবেই
যে ভাই কিছু নোট দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা এই নোট মুখস্থ করো, তোমাদের ব্রেন সার্কিটে গেঁথে নাও, পরীক্ষার হলে উগড়ে দাও, উগড়ে দিয়ে তুমি কিছু নম্বর স্কোর করো, সেই নম্বরটা তোমার জীবনে কাজে লাগবে। এখন এই যে ব্যাপারটার মধ্যে আমরা কি দেখছি না, ছেলে মেয়েদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করছে না, তাদের মধ্যে প্রবলেম সলভিংয়ের যে স্কিল ডেভেলপ করছে না। তাহলে এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে স্কিল, প্রবলেম সলভিংয়ের যে স্কিল তখনই ডেভেলপ করতো যখন কিনা স্কুলের আমাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো হতো, প্রত্যেকটা স্কুলে শিক্ষকের সংখ্যা ঠিক থাকতো, শিক্ষক এবং ছাত্রছাত্রীর যে অনুপাত যদি ঠিক থাকতো। কিন্তু ওয়েস্ট বেঙ্গল তথা গোটা ভারতবর্ষেই এই সমস্যা কিন্তু এখন একটা জ্বলন্ত সমস্যা। মানে কোথাও ঠিকমতো আমাদের শিক্ষক এবং ছাত্রের অনুপাত ঠিকঠাক নেই, অর্থাৎ বিনিয়োগ নেই। শিক্ষাক্ষেত্রে যে ব্যয় বরাদ্দ সেটা কখনোই হচ্ছে না। শিক্ষাক্ষেত্রকে একটা অনুর্বর ক্ষেত্র হিসেবে সরকার ট্রিট করেছে এবং সবসময় শিক্ষাক্ষেত্রটা অবহেলার শিকার হয়ে আসছে। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে সেটা ইমিডিয়েট আমাদের শিক্ষাক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, শিক্ষার ক্ষেত্রে ব্যয় বরাদ্দ করতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে এবং আমাদের যে স্টাইল অফ লার্নিং সেটা একটু বদলাতে হবে। ছেলে মেয়েদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিংয়ের পাওয়ার তখনই আসে যখনই ছেলেরা কিনা কোনো একটা বিষয়কে পড়ছে, তাদের যে কম্প্রিহেনশন স্কিল এবং তাদের যে আর্টিকুলেশন স্কিল যখন ডেভেলপ করে। আর কম্প্রিহেনশন স্কিল এবং আর্টিকুলেশন স্কিল যখন ডেভেলপ করে, ন্যাচারালি তাদের মধ্যে একটা অ্যানালিটিক্যাল পাওয়ার চলে আসবে এবং তাদের মধ্যে আসবে কিছু রিজনিং পাওয়ার। এই দুটো পাওয়ার এলেই আলটিমেটলি ছেলেমেয়েরা তাদের অবশ্যই ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপ করলাম, ছেলেদের ডেভেলপ হলো, তাদের রিজনিং পাওয়ারের ডেভেলপ হলো, সমস্ত কিছু হলো, দক্ষতা বৃদ্ধি পেল। এখন এই দক্ষতা বৃদ্ধি পেয়ে, অ্যানালিটিক্যাল পাওয়ার বৃদ্ধি পেয়ে, ক্রিটিক্যাল থিঙ্কিং বৃদ্ধি পেয়ে, তাদের প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হওয়ার পরে তারা কী করবে? এই জায়গায় কিন্তু আমাদের গোটা ভারতবর্ষ দিশাহীন। অর্থাৎ তাদের আলটিমেট গোলটা যখন তারা পৌঁছচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের যদি পশ্চিমবঙ্গে ভাবি, আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর 10 থেকে 12 লাখ, এখন তো কমছে আস্তে আস্তে করে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টরা, এবং সেটা উচ্চ মাধ্যমিকে গিয়ে একটু কমলো। এখন এর মধ্যে কতজন ছেলে তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গবেষক হবে, শিক্ষক অধ্যাপক হবে, এবং কতজন ছেলে বা ইউপিএসসি ক্লিয়ার করে বিভিন্ন আমলা পদে অভিষিক্ত হবে? সেটা খুব কম। এবং এখন আমরা দেখি যে আমাদের যে সরকারি চাকুরিরত যে সমস্ত শ্রেণী আছে তাদের সংখ্যা 3 to 5%। তাহলে এই 95%-এর জন্য আমরা কী করব? সেই শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য কী ভাবছে? আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এই 95%-এর জন্য কী ভাবছে? তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার শিল্পায়ন। সেই শিল্পায়নের ক্ষেত্রে আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গ তো পিছিয়ে গেছেই, এবং গোটা ভারতবর্ষের কোনো দিশা নেই যে এতগুলো ছাত্রছাত্রী যারা আগামী দিনে এই 95% ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কী হবে। তাহলে কি হচ্ছে? আমরা দেখছি কিছু আনস্কিল লেবার তৈরি হচ্ছে, অসংগঠিত শ্রমিকের সংখ্যা বাড়ছে, ক্ষেত মজুরের সংখ্যা বাড়ছে, ডেলিভারি বয়ের সংখ্যা বাড়ছে, এবং একটা সমস্ত কিছু মিলে একটা অস্থির কন্ডিশন তৈরি হচ্ছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমার মনে হয় আগামী দিন খুব একটা আমাদের কাছে সুখকর নয়। আমরা এটা জানি যে যদি আমরা আমাদের সমাজ এবং আমাদের অভিভাবক এবং আমাদের সরকার একটা সুস্থ পরিবেশ তৈরি করে আমাদের আগামী জেনারেশনের জন্য, একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে, তাহলে তারা অবশ্যই একটা ইন্সপিরেশন পাবে কিছু করার জন্য ফিউচারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের শিক্ষার ক্ষেত্র অবক্ষয়ের দিকে যাচ্ছে। আর শিক্ষার অবক্ষয় মানেই সমাজের অবক্ষয়। একটা সমাজ, একটা সভ্যতা তখনই একটু উন্নত স্তরে যায় যখন কিনা তার শিক্ষার মানটা অনেকটা বেড়ে যায়, তার চেতনার মানটা অনেকটা বেড়ে যায়। এই শিক্ষা এবং চেতনার মানের যদি অবক্ষয় হয় তাহলে সমাজের অবক্ষয় হবেই, এটাই ভবিতব্য। এখন এই সমস্ত সমস্যা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, কে রক্ষা করবে, সেইটা আমাদের ভাববার সময় এসেছে। এইটা আমি ভাবার জন্য সবাইকেই অনুরোধ করব, আপনারা ভাবুন। আমরা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতিতে নেই,
শিক্ষাক্ষেত্র খুব একটা ভালো জায়গায় নেই, সমাজও খুব একটা ভালো জায়গায় নেই। এই ভালো করার জন্য কি করতে হবে সেই ভাবনা কিন্তু আমাদের আজ থেকেই ভাবতে হবে, না হলে আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমাদের দিকে আঙুল তুলে প্রশ্ন করবে যে তোমরা আমাদের ভবিষ্যতের জন্য কি রেখে গেলে। সবাইকে ধন্যবাদ।